এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার কমেছে জিপিএ-5। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে ১,১৬,৬৭৬ জন। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ, বাংলাদেশের ওপর আঘাত আসে এমন কিছু না করার বার্তা। সৌদি আরবে আগুনে নিভল ১৬ বাংলাদেশির প্রাণ, জন্মভিটা নাটোর ও নওগাঁতে শোকের ছায়া। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল ৪টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬২.25%, যা গেল ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। গতবার এই সংখ্যা ছিল ১,৩৯,০৩২ জন। বন্যার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ২০ দিন দেরিতে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে বিদ্যালয়ে ফল জানতে আসা পরীক্ষার্থীদের উপস্থিতি বেশ কম, কেননা ফল মিলছে মুঠোফোনে, খুদে বার্তায় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তবু কেউ কেউ এসেছেন সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে, শিক্ষকদের আশীর্বাদ পেতে, উচ্ছ্বাসে মাতাতে প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ-5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি। ফলাফল দেখে খুবই খুশি হয়েছি, বিশেষ করে আব্বু আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। 2টা কারিকুলাম পেয়েছিলাম, সো সেই অনুসারে বলবো যে আই এম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট। পরবর্তীতে অ্যাডমিশন যেটাই হোক না কেন, আমরা চাই যে একটা খুবই ভালো একটা ব্রাইট মোমেন্ট আমরা যেন সবাই নিতে পারি। সচিবালয় ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৬২.25%, যা গেল বছরের তুলনায় ৬.2% কম। আর 18,29,485 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-5 পেয়েছে 1,16,676 জন, যা গত বছরের চেয়ে 22,356 জন কম। আর উত্তীর্ণ না হওয়ার সংখ্যাও অনেক, 7 লাখের কাছাকাছি। যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করেছেন তাদের স্বীকৃতি দেন, এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ। এবছর সব শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড, ৭১.63%। এরপর যশোর বোর্ডে ৬৬.27%, কুমিল্লা বোর্ডে 65.42%, রাজশাহী বোর্ডে 63.67, বরিশাল বোর্ডে 60.35, চট্টগ্রাম বোর্ডে 59.48, সিলেট বোর্ডে 58.33, দিনাজপুরে 58.05% এবং সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে 57.39%। এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 58.20%। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা বোর্ডে 55.49%। ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে অদ্যাবধি এই দুইটা বিষয়ই ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়। আর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি এবং একজনও পাশ করতে পারেনি 312টি শিক্ষা প্রতিষ্ঠানে। এবারও যথারীতি মেয়েরা পরীক্ষায় ছেলেদের চেয়ে কম সংখ্যক অংশ নিয়ে বেশি পাশ করেছে। জিপিএ-5-এও এগিয়ে ছাত্রীরা। এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব।
এবছর একাদশ শ্রেণীতে আসন আছে 25 লাখ। ভর্তি প্রক্রিয়া শেষ হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। পলাতক শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে ভারতকে তাগিদ দিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দেখা করতে এলে এই তাগিদ দেওয়া হয়। দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চান নরেন্দ্র মোদীও, আর বাংলাদেশের ওপর আঘাত আসে এমন কিছু না করতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মাঝেই সচিবালয়ের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগাদা দেয় বাংলাদেশ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন দীনেশ ত্রিবেদী। দুই সৌজন্য সাক্ষাৎ নিয়ে ভারতীয় দূত কথা বলেন ভালো আলোচনা হয়েছে, গণতন্ত্রে ইস্যু থাকবেই, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের উপর আঘাত আসে এমন কিছু করবে না ভারত। দুই সৌজন্য সাক্ষাতে মিলেছে সে আশ্বাস। এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন, এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে, এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দিবে। ডক্টর খলিলুর রহমান জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক পরিবেশের তাগিদ দেওয়া হয়েছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। মুর্শদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বিগত 17 বছর ধরে দেশকে ঋণ ও আমদানি নির্ভর করে তোলা হয়েছিল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথাই বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধীরে ধীরে গ্রাম পর্যায়েও বিস্তৃত করা হবে সরকারি সহায়তার নেটওয়ার্ক। গড়ে তোলা হবে এমন একটি মানবিক রাষ্ট্র যেখানে থাকবে জবাবদিহিতা ও আইনের শাসন। এ সময় এসডিজি ভিলেজে কি কি থাকবে এবং কিভাবে ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে সেই পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র নিয়েছে 11 দল। সকালে নির্বাচন ভবনে গিয়ে মনোনয়ন সংগ্রহ করে 11 সদস্যের প্রতিনিধি দল এবং তাদের স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রায় 1 ঘন্টার আনুষ্ঠানিকতা শেষে ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জয় পরাজয় মুখ্য নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতেই প্রার্থী দিয়েছে 11 দল। দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হয় স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না এমপিরা। জীবিকার তাগিদে গিয়েছিলেন মরুর দেশ সৌদি আরবে। কারখানার আগুনে নিভে গেল 16 বাংলাদেশির প্রাণ। সম্বলের সবটুকু দিয়ে বিদেশ পাঠানো সন্তানদের হারিয়ে নওগাঁ ও নাটোরের গ্রাম জুড়ে এখন কান্নার রোল। নিহত পরিবারগুলোকে সহায়তা ও মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সৌদি আরবের রিয়াদে রোববার দুপুরে হঠাৎই আগুন লাগে সোফা কারখানায়। মুহূর্তে ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। প্রত্যক্ষদর্শীর দাবি, কারখানাটিতে ছিলেন 19 জন বাংলাদেশি শ্রমিক। আগুনে দগ্ধ হয়ে 7 জন এবং শ্বাসরোধে প্রাণ হারান 10 জন। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। আগুনের সূত্রপাত কিভাবে সেটি জানা যায়নি। নিহতদের মধ্যে 10 জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। তারা হলেন সাগর মজিদুল, ফরিদ শেখ, সুমন, হাসিবুল হাসান, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন, কালী প্রামাণিক ও আব্দুল জলিল। 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। বাকি 4 জনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। দুর্ঘটনার পর সার্বক্ষণিক যোগাযোগ রাখছে স্থানীয় প্রশাসনের সঙ্গে। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে কর্মকর্তাদের। বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য নিশ্চিত করা হবে সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ। ঋতু সাহা, চ্যানেল 24। ঋণের নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এস আলম সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইসলামী ব্যাংক। অভিযোগে বলা হয়েছে, ঋণ অনুমোদন ও অর্থ ছাড়ে অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা ও ব্যাংকের ভেতরের অনিয়মের সুযোগ নিয়ে ঋণের নামে এই অর্থ সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আজাদের আপিল চলবে কিনা সে বিষয়ে 17 আগস্ট হবে শুনানি। আপিলের কপি না পাওয়ায় শুনানি পেছাতে আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পরে আবেদন মঞ্জুর করে 17 আগস্ট দিন ধার্য করেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে বিচার শুরু হলে প্রথম থেকেই অনুপস্থিত ছিলেন তিনি। পলাতক থাকা অবস্থায় 2013 সালের 21 জানুয়ারি আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় আদালত। হাম উপসর্গে আজও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন মোট 1155 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 98 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 780। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 17,278 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,37,312 জন।